নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে ভূগোলের কিছু সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। হয়তো তোমরা ইউটিউবে থাম্বনেলটা দেখে বুঝতে পারছো। তো আমি এর আগে একটা ইতিহাসের সাজেশন দিয়েছিলাম। তো ইতিহাসের সাজেশনগুলো কিভাবে লং কোশ্চেনগুলো পড়েছে, যারা আমার ভিডিওটা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে। তো আজ কিছু ভূগোলের সাজেশন নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে গিয়ে বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে তোমরা অবরোহণ আরোহণ পর্যায়নের সংজ্ঞা আর অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য আর পর্যায়নের মাধ্যমগুলো, এই তিনটের মধ্যে একটা 2 বা 3 মার্কের আসতে পারে, ভালো করে পড়ে যাবে। তারপর নেক্সট চ্যাপ্টার হচ্ছে গিয়ে ভৌমজলের কাজ আর কাস্ট অঞ্চল। তো এই প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো। তো ভৌমজলের কাজ আর কাস্ট অঞ্চল থেকে 2 থেকে 3 মার্কের যেগুলো আসবে, ওইটা হচ্ছে গিয়ে ভৌমজলের উৎস কী কী, সম্পৃক্ত স্তর অসম্পৃক্ত স্তর কী, টিকা লেখো, অ্যাকুইফার, আর্টিজিও কূপ, গিজার, ভলকুসিয়ান প্রস্রবণ, ভাদস্তর, সম্পৃক্ত স্তর। তো এই টিকাগুলো ভালো করে করে রাখবে, এগুলো 2 মার্ক ও 3 মার্কের আসতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে কাস্ট ভূমিরূপের প্রভাব। আর এখান থেকে 4-5 মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে ওইগুলো হচ্ছে গিয়ে ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী, বিভিন্ন প্রকার কাস্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এটা ক্ষয় ও সঞ্চয় দুটো করে রাখবে, হয়েছে। আর হচ্ছে গিয়ে প্রস্রবণের শ্রেণীবিভাগ, এখান থেকে এই ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে কাস্ট ভূমিরূপের বিভিন্ন প্রকার যে চিত্রসহ আলোচনা করো, এটা ক্ষয় ও সঞ্চয়, হয়েছে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষাতে পড়ে যাবে, তোমরা ভালো করে করে রাখবে, বুঝতে পেরেছো। তো তারপরের চ্যাপ্টার, এখানে যে কাস্ট ভূমিরূপের ক্ষয় ও সঞ্চয় থেকে এখানে বিভিন্ন ভাগ আছে, সোয়ালো হোল, সিঙ্কহোল, ডোলাইন, উভালা, পলজি, এগুলো হচ্ছে গিয়ে অবনমিত ভূমিরূপ। পৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে হচ্ছে গিয়ে ল্যাপিস, গ্রাইস ক্লিনস, টেরারুসা। নদীর দ্বারা হচ্ছে গিয়ে গিরিখাত, অন্ধ ও শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ, এইগুলো ভালো করে করে রাখবে। আর ক্ষয়ের দ্বারা হচ্ছে গিয়ে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, স্তম্ভ, হেলিকটাইট, এইগুলো তোমাদের টিকাও আসতে পারে। তো এইগুলো প্রত্যেকটা ভালো করে করবে। তো ভৌমজলের কাজ হয়ে গেল। তারপরের চ্যাপ্টার হচ্ছে গিয়ে মৃত্তিকা। তো মৃত্তিকা থেকে কিছু প্রশ্নগুলো করবে। এখানে হচ্ছে গিয়ে এলুভিয়েশনের কী ও পার্থক্য, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে করে রাখবে। এখান থেকে কিছু টিকা হচ্ছে গিয়ে পর্জলীকরণ, গ্লেইজেশন, ক্যালসিফিকেশন, এইগুলো ভালো করে করে রাখবে, এগুলো টিকা আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে পেটোক্যাল ও পেটালফার মৃত্তিকার পার্থক্য ও সংজ্ঞা। আর কিছু টিকা হচ্ছে গিয়ে মৃত্তিকার গঠন, মৃত্তিকার সছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব, পিএইচ, হয়েছে। তারপর হচ্ছে গিয়ে মৃত্তিকার 4 প্রকার গঠন বর্ণনা করো। পেটোক্যাল পেটালফার মৃত্তিকার মধ্যে পার্থক্য, এখান থেকে 4-5 মার্কে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকগুলো কী কী, সক্রিয় নিষ্ক্রিয় উপাদান, এগুলো ভালো করে করবে। তারপর হচ্ছে গিয়ে মৃত্তিকার পরিলেখ, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। মৃত্তিকার সংরক্ষণের পদ্ধতি, মৃত্তিকা ক্ষয়ের কারণ। তো এখান থেকে বলে রাখি তোমাদের 4 ও 5 মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে, মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রক, সক্রিয় নিষ্ক্রিয় উপাদান, একদম ভালো করে করে রাখবে এটা। আর হচ্ছে গিয়ে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি ও ক্ষয়ের কারণ, হয়েছে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলীয় গোলযোগ। এই বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে কিছু 2 ও 3 মার্কের প্রশ্ন বলে রাখছে। ঘূর্ণপাত, প্রতিপা ঘূর্ণপাত, পার্থক্য, টিকা এখান থেকে আসতে পারে। টাইফুন কি, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, অন্তর্ধিত সীমান্ত, এগুলো ভালো করে করে রাখবে। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য, এখান থেকে টিকা আসতে পারে। ও আকার সার্কুলার, এল নিনো, লা লিনা, এখান থেকে এল নিনো, লা লিনাটা ভালো করে করবে। টর্নেডো, হ্যারিকেন করবে। ঘূর্ণপাত, প্রতিপা ঘূর্ণপাতের পার্থক্য, এইগুলো ভালো করে করে রাখবে। তারপরে 4 ও 5 মার্কের এই বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে 4-5 মার্কে কিছু প্রশ্ন বলে রাখছি। ক্রান্তীয় ঘূর্ণপাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য, হ্যাডলি বা ফেরলের ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে জেট স্ট্রিম কি, এর বৈশিষ্ট্য ও জীবনচক্র আলোচনা করো। এখান থেকে জেট স্ট্রিমটা ভালো করে করে রাখবে, জেট। তারপরে 4 নম্বর হচ্ছে গিয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সৃষ্টির কারণ ও পর্যায়,
মৌসুমি ও এলিনো বায়ুর মধ্যে পার্থক্য। তো এখান থেকে ভালো করে রাখবে বলতে ক্রান্তীয় ঘূর্ণপাত নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য, জেট স্ট্রিমটা করবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সৃষ্টির কারণ ও পর্যায়গুলো ব্যাখ্যা করো। এখানে 1, 3, 4 করে রাখবে। আর যদি এখান থেকে যে কোনো একটা যদি কোর্স পড়ে, হ্যাডলি কোর্স বা ফেরেল কোর্সের মডেলটি এখান থেকে করে রাখতে হবে ভালো করে। তারপরে নেক্সট চ্যাপ্টার হচ্ছে গিয়ে পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ। তো এখান থেকে 2 ও 3 মার্কের যে প্রশ্নগুলো আসতে পারে, বিশ্ব উষ্ণায়ন কী, ওজোন গহ্বর কী, টিকা এখান থেকে আসতে পারে আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ, জলজ উদ্ভিদ, মরু উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এখান থেকে 4-5 মার্কের যে বড় প্রশ্নগুলো আসতে পারে ওইগুলো হচ্ছে গিয়ে ওজোন স্তর ক্ষয়ের কারণ, এটা ভেরি ইম্পর্টেন্ট আছে, ভালো করে করবে, ও তার প্রভাব হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে গ্রিন হাউস গ্যাস কি, এর প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে লবণাম্ব উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে আলোচনা করো। এইগুলো এখান থেকে ইম্পর্টেন্ট আছে। আর বলে রাখি, মৌসুমি, ভূমধ্যসাগরীয় ও নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর বর্ণনা দাও। এইটা কিন্তু ওই আগের চ্যাপ্টার থেকে আসতে পারে, মৌসুমি, ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর বর্ণনা কর। তারপরে চলে আসো অর্থনৈতিক ভূগোলে। তো অর্থনৈতিক ভূগোলে কৃষি থেকে কিছু প্রশ্ন বলে রাখি, ওইগুলো ভালো করে করবে, দিলে চলে আসবো ওইগুলোর ভেতরে। তো এখান থেকে টিকা হচ্ছে কি আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, শস্যাবর্তন, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, সবুজ বিপ্লব, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, মিলেট, ট্রাক ফার্মিং কি, এগুলোর সংজ্ঞা ও বৈশিষ্ট্য ও উদাহরণ। তোমাদের একটা কথা বলে রাখি, টিকা যখন লিখবে তার সঙ্গে কিন্তু সংজ্ঞা দিবে, তার বৈশিষ্ট্য দেবে আর তার উদাহরণ দিতে পারো। তারপরে প্রশ্ন হচ্ছে কি আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য। এখানে প্রত্যেকটা কৃষি কাকে বলে, জীবিকা হত্যাভিত্তিক কৃষি কি কাকে বলা হয়, বাণিজ্যিক কৃষি, উদ্যান কৃষি, এগুলোর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখতে দিতে পারে বা এদের পার্থক্য দিতে পারে। হয়তো দিয়ে দিল জীবিকা হত্যাভিত্তিক কৃষি, বাণিজ্য কৃষির মধ্যে পার্থক্য। তো এগুলো ভালো করে তোমরা করে রাখবে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গিয়ে সবুজ বিপ্লবের প্রভাব ও এর লক্ষ্য, বা সবুজ বিপ্লব থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতে ও চীনে ধান উৎপাদকের অনুকূল পরিবেশ উন্নতির কারণ। এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার চা চাষ উন্নত কেন, এই দুটোর খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে ভালো করে করবে। তারপরে হচ্ছে গিয়ে মিশরে কার্পাস চাষ উন্নত কেন, বাংলাদেশে পাট চাষ উন্নতির কারণ, শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নত কেন, আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার সত্ত্বাভিত্তিক বাগান কৃষি উন্নয়নের কারণ। এখান থেকে পার্থক্য কিন্তু জীবিকা হত্যাভিত্তিক ও বাণিজ্যিক কৃষি, যেটা আগে বললাম 2 প্রশ্ন, এই যে জীবিকা হত্যাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য বা এদের সংজ্ঞাগুলো আসতে পারে বা টিকা লিখতে আসতে পারে। তো এই কৃষি থেকে আমি যে প্রশ্নগুলো বলবো তা হচ্ছে গিয়ে সবুজ বিপ্লব করবে ভালো করে, দক্ষিণ ভারতে কফি চাষ উন্নত কেন, শ্রীলঙ্কায় চা চাষ উন্নত কেন, তারপর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নত কেন, এইগুলো একদম ভালো করে রাখবে। এই প্রশ্নগুলোর ভেতরে তোমাদের একটা পড়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে শিল্প। তো শিল্প থেকে বলে রাখি, শিল্প থেকে অনেক প্রশ্ন হয়, তো এখান থেকে তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট ওইগুলোই বলছি। তো এবারে শিল্প অবস্থান সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আছে, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণ। তারপরে হচ্ছে গিয়ে হুগলি নদীর তীরে পাট শিল্প কেন্দ্রীভবনের কারণ, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প একদেশী ভবনের কারণ, পশ্চিমাঞ্চলে কার্পাস বহন শিল্প গড়ে ওঠার কারণ। এখানে কিন্তু 6 দিকে প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, পশ্চিমাঞ্চলে বা পশ্চিম ভারতে যদি বলে কার্পাস বহন শিল্প গড়ে ওঠার কারণ। তারপরে হচ্ছে গিয়ে 7 দিকে যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, পেট্রোরাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, আর দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। এই দুটো প্রশ্নের ভেতরে কিন্তু একটা পরীক্ষাতে পুরো আসবেই। তো 7 থেকে যে প্রশ্নটা আছে ওটা ভালো করে যাবে। তারপর টিকা, এখান থেকে টিকা যেগুলো বলছি ওই টিকাগুলোও ইম্পর্ট্যান্ট আছে। আইসোডোপেন কি, সানরাইজ ইন্ডাস্ট্রি, অস্তানু শিল্প, দ্রব্যসূচক কি, শ্রমগুণক কি, ISCO বা টিস্কো, শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা, দ্রব্যসূচক, এইগুলো এখান থেকে ভালো করে যাবে। তো আইসোডোপেনটা করবে ভালো করে এখান থেকে। তো ভারতে বস্ত্র বয়ন শিল্পের সমস্যা 9 থেকে 10 থেকে প্রশ্ন হচ্ছে গিয়ে
কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প উন্নতি কেন? এইটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তোমাদের যে এই 10 থেকে প্রশ্নটা এটা বলছি, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? আর হচ্ছে কি 12 প্রশ্ন হচ্ছে কি পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্পের উন্নতির কারণ। 12 প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমি কিছু প্রশ্ন বলে রাখি। 3 দাগে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ওইটা করবে ভালো করে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প একদেশী ভবনের কারণ, এটা করবে। পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে কেন? আর হচ্ছে গিয়ে তোমাদের পেট্রো রাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? 7 দিকে প্রশ্নটা ভালো করে করবে। আর কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প 10 দিকে ভালো করে করবে। আর 12 দিকে যে প্রশ্নটা আছে তোমাদের, পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্প উন্নতি কেন? তো এই 12 দিকে প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট আছে। তারপর চলে আসি জনসংখ্যা ও জনবসতি। টিকাগুলো হচ্ছে গিয়ে জনঘনত্ব কাকে বলা হয়? মানুষ জমির অনুপাত, কাম্য জনসংখ্যা, জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য, জনস্বল্পতা, জনকীর্ণতা, জনসংখ্যা বিস্ফোরণ, পরিব্রাজন কি, জনসংখ্যা অভিক্ষেপ কি। তো এখান থেকে মানুষ জমির অনুপাত, কাম্য জনসংখ্যা আর শূন্য জনসংখ্যা, তো এইগুলো ভালো করে করবে। তারপর হচ্ছে গিয়ে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্যটাও ভালো করে করে রাখবে। ও ভারতে অসম জনবন্টনের কারণ, এটা 3 দিকে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবী ও ভারতে অসম জনবন্টনের কারণ কি? তারপর হচ্ছে গিয়ে জনসংখ্যা বিবর্তন বা পরিবর্তনের তত্ত্বটি আলোচনা করো। জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে ভাগ করা হয়েছে, এটা বর্ণনা করো। বা জনকীর্ণতার সমস্যা, এটাও ইম্পর্টেন্ট আছে। আর জনঘনত্ব থেকে কিছু প্রশ্নগুলো হচ্ছে কি জনবসতির সংজ্ঞা দাও, গ্রামীণ ও পৌর জনবসতির পার্থক্য। গ্রামীণ বসতি কাকে বলা হয়? বিভিন্ন প্রকার কর্মধারা ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ, এটাও ভালো করে করে রাখবে এখানে। বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও বলতে ওই কর্মধারা ভিত্তিতে বিভিন্ন প্রকার গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে 2 দিকে প্রশ্নটা। গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, হয়েছে। তারপর 4 দিকে যে প্রশ্নটা আছে কর্মধারা ভিত্তিতে গ্রামীণ ও শহরের বসতির শ্রেণীবিভাগ, 4 দিকে যে প্রশ্নটা আছে ইম্পর্টেন্ট আছে। 3 দিকে যে প্রশ্নটা আছে ইম্পর্টেন্ট আছে, হয়েছে। তারপর হচ্ছে কি আয়তনের ভিত্তিতে বসতির শ্রেণীবিভাগ করো। রৈখিক জনবসতি কাকে বলা হয়? টিকা আসতে পারে সিবিডি কি, মেগা সিটি কি, সিবিডি মেগা সিটি কি, শহর ও নগরের মধ্যে পার্থক্য, এটাও ভালো করে করে রাখবে। তো এইগুলো হচ্ছে কি জনসংখ্যা ও জনঘনত্ব থেকে প্রশ্ন। তো আরেকবার বলে রাখি জনসংখ্যা ও জনঘনত্ব থেকে, তো জনসংখ্যার মধ্যে যে টিকাগুলো বললাম, মানুষ জমির অনুপাত কি, কাম্য জনসংখ্যা, এগুলো ভালো করে করে রাখবে। তারপর হচ্ছে কি জনঘনত্ব, মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য। 3 থেকে একটা প্রশ্ন আছে পৃথিবী ও ভারতে অসম জনবন্টনের কারণ। আর হচ্ছে গিয়ে জনকীর্ণতার সমস্যা, এইগুলো ভালো করে করে রাখবে। আর জনঘনত্ব থেকে যেগুলো করবে ওই হচ্ছে 2 দিকে প্রশ্নটা, 3 দাগের প্রশ্ন, 4 দাগেরটা, এগুলো করে রাখবে। আর সিবিডি, মেগাসিটি, শহর নগরের পার্থক্য, এইগুলোও ভালো করে করে রাখবে। তারপরে চ্যাপ্টার হচ্ছে গিয়ে জীববৈচিত্র্য। তো জীববৈচিত্র্য থেকে এখানে কিছু প্রশ্নগুলো বলছি। তো জীববৈচিত্র্য এখানে টিকা কিছু আসতে পারে, জীববৈচিত্র্য ও প্রজাতি বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য কি, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, বা জীববৈচিত্র্য হটস্পট কাকে বলা হয়, বা ইনসিটু বা এক্সিটু সংরক্ষণ, এগুলো কিন্তু পরীক্ষাতে পুরো আসবেই। এইগুলো একদম জীববৈচিত্র্য থেকে যে টিকাগুলো বললাম ওই টিকাগুলো কিন্তু ভালো করে করবে, এর ভেতরেই আসবে। তারপর 4 ও 5 মার্কের যে প্রশ্নগুলো বলছি, জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, যদি এখান থেকে বড় আসে এই প্রশ্নগুলো আসতে পারে। জীববৈচিত্র্য ধ্বংসের কারণ, জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো, জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশল, এইটা ভালো করে করবে। 3 দিকে যে প্রশ্নটা, 3 দিকে প্রশ্নটা আর 1 দিকে প্রশ্নটা খুবই ভালো করে করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে, যেগুলো ভিভিআই দেওয়া আছে আমার যে সাজেশনের ভেতরে, ওইগুলো একদম ভালো করে করবে। তো জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশল হচ্ছে কি ইনসিটু এক্সিটু সংরক্ষণ, বায়োস্ফিয়ার, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এইগুলো এর ভিতরেই আছে। এগুলো কিন্তু ভালো করে করে রাখবে। এর ভিতর থেকে শর্টগুলো ওইগুলো টিকা টাইপের আসতে পারে, হয়েছে।
তো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে অনেক পরিমাণে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা সাজেশনটা সম্পর্কে জানতে পারে ও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। ইতিহাসের যে সাজেশনটা দিয়েছিলাম ওটা যারা ফলো করেছে তারা কিন্তু পরীক্ষাতে ভালোই নাম্বার পাবে। তো থ্যাংক ইউ।